বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তিলাওয়াত ও তর্জমা। সূরা নিসার ৭৫ ও ৭৬ নম্বর আয়াত তিলাওয়াত করছেন কারি আলী পারহেজগার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا. صدق الله العلي العظيم. বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ঈমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে, এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো, শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ রোববার ৭ নভেম্বর ২২ কার্তিক এবং ফার্সি ১৬ অবন। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ ৩১ মিটার ব্যান্ডে ৯৬২০ কিলোহার্টজে এবং সৌদি আরবে শর্টওয়েভ ৩১ মিটার ব্যান্ডে ৯৮৭০ কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radio tehran bn। আমাদের এই অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও প্রচারিত হয়। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ,
এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন। ইরান ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের প্রচেষ্টা সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে পরিবহন ধর্মঘট প্রত্যাহার এবং নতুন বাস ভাড়া নির্ধারণ সম্পর্কে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে আল্লাহর পবিত্র নামের তাৎপর্য এবং শিক্ষা শীর্ষক ধারাবাহিক আলোচনা আসমাউল হুসনা। নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে রয়েছে আদর্শ মানুষ গড়ার কৌশল শীর্ষক ধারাবাহিক আলোচনা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। কৌশলগত ওমান সাগরে বিশাল সামরিক মহড়া শুরু করল ইরান। অংশ নিচ্ছে সামরিক বাহিনীর বিভিন্ন ইউনিট। ইরাকের প্রধানমন্ত্রীর বাসভবনে ড্রোন হামলা নিন্দা জানিয়ে ইরান বলল, ইরাকের নিরাপত্তা নিয়ে ষড়যন্ত্র চলছে। বাংলাদেশে ভাড়া বাড়ানোর সিদ্ধান্তের পর পরিবহন ধর্মঘট প্রত্যাহার। কিলোমিটারে দূরপাল্লার বাস ভাড়া 1 টাকা 80 পয়সা নির্ধারণ। ভারতের অসমে ফের শুরু হচ্ছে উচ্ছেদ অভিযান। প্রায় 1,500 হেক্টর ভূমি উদ্ধারের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে প্রশাসন। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনী পারস্য উপসাগরের কৌশলগত হরমুজ প্রণালী, ওমান সাগর, ভারত মহাসাগরের উত্তরাংশ এবং লোহিত সাগরের অংশ বিশেষে বিশাল মহড়া শুরু করেছে। এতে অংশ নিচ্ছেন ইরানের সামরিক বাহিনীর এয়ারবর্ন ইউনিট, স্পেশাল ফোর্স এবং র্যাপিড রিঅ্যাকশন ব্রিগেডের সদস্যরা। এবারের মহড়ার নাম দেয়া হয়েছে জুলফিকার 1400। যৌথ মহড়ার মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল মাহমুদ মুসাভি জানিয়েছেন, মহড়ায় সেনাবাহিনীর ইনফ্যান্ট্রি ও আর্মড ইউনিট, মেকানাইজড রেজিমেন্ট, এয়ার ডিফেন্স ইউনিট, নৌবাহিনী এবং বিমান বাহিনী অংশ নিচ্ছে। তিনি বলেন, মহড়ায় অংশ নেয়া কোস্টাল এবং টেকনিক্যাল ইউনিট এরই মধ্যে নানা ধরনের গোয়েন্দা বৃত্তি, নজরদারি এবং যুদ্ধ পরিচালনার মহড়া সফলভাবে শেষ করেছে। এ সময় মহড়ায় অংশ নেয়া সেনারা বিভিন্ন ধরনের ইলেকট্রনিক সরঞ্জামাদি এবং দেশীয় প্রযুক্তিতে তৈরি বিভিন্ন ধরনের ড্রোন মোতায়েন করে। এছাড়া বোয়িং 707 সহ বিভিন্ন ধরনের যুদ্ধ বিমান এ মহড়ায় অংশ নিয়েছে। অ্যাডমিরাল মুসাভি জানান, মহড়া চলার সময় ইরানের বিমান বাহিনী দেশের আকাশসীমার প্রতি বিশেষভাবে নজরদারি করে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান দ্রুততম সময়ের মধ্যে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন সংক্রান্ত আসন্ন ভিয়েনা আলোচনা শেষ করার আহ্বান জানিয়েছেন। তিনি শনিবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে এক টেলিফোন আলাপে এ আহ্বান জানিয়ে বলেছেন, আমেরিকা ও ইউরোপীয় দেশগুলো যাতে পরমাণু সমঝোতার বাইরের কোনো দাবি দাওয়া তুলতে না পারে, সেজন্য দ্রুততম সময়ের মধ্যে এই আলোচনা শেষ করা জরুরি। ইরান ও ইউরোপীয় ইউনিয়ন গত সপ্তাহে ঘোষণা করেছে, আগামী 29 নভেম্বর ভিয়েনায় পাশ্চাত্যের সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা শুরু হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার দেশের পরমাণু সমঝোতার ব্যাপারে রাশিয়ার গঠনমূলক ও ইতিবাচক ভূমিকার জন্য তার রুশ পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান। ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল কাজেমির বাসভবনে ড্রোন হামলা হয়েছে, তবে তিনি অক্ষত আছেন। বাগদাদের নিশ্ছিদ্র নিরাপত্তা বেষ্টিত গ্রিন জোনে প্রধানমন্ত্রীর বাসভবন অবস্থিত এবং সেখানে বিস্ফোরক বোঝাই একটি ড্রোন আঘাত হানে।
হামলা সত্ত্বেও প্রধানমন্ত্রী কাজেমি অক্ষত আছেন বলে তিনি নিশ্চিত করেছেন। পাশাপাশি বিক্ষোভকারীদেরকে শান্ত হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। ইরাকি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিকিউরিটি মিডিয়া সেল থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, আজ সকালের দিকে ড্রোনের সাহায্যে প্রধানমন্ত্রী মুস্তাফা আল কাজেমিকে হত্যার ব্যর্থ প্রচেষ্টা চালানো হয়। এদিকে ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল কাজেমির বাসভবনে ড্রোন হামলার নিন্দা জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। প্রতিবেশী আরব দেশটিতে স্থিতিশীলতা, নিরাপত্তা ও ঐক্যের প্রতি অব্যাহত সমর্থন রয়েছে বলে তেহরান উল্লেখ করেছে। ইরাকের নিরাপত্তা ও উন্নতি টার্গেট করে যে ষড়যন্ত্র চলছে সে ব্যাপারে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে আজ সমস্ত ইরাকি জনগণকে সজাগ থাকার আহ্বান জানান। তিনি বলেন, এ ধরনের ঘটনা তাদের স্বার্থ রক্ষা করে, যারা গত 18 বছর ধরে ইরাকের স্থিতিশীলতা, নিরাপত্তা, স্বাধীনতা এবং ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন করে এ অঞ্চলে সন্ত্রাসী গোষ্ঠী তৈরি করে নিজেদের অশুভ লক্ষ্য অর্জন করার চেষ্টা করছে। ড্রোন হামলার পর ইরাকি প্রধানমন্ত্রী অক্ষত ও সুস্থ থাকায় ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সন্তোষ প্রকাশ করেন। তিনি আশা করেন, ঐক্য ও সংহতির মাধ্যমে দেশটির জনগণ, সরকার ও রাজনৈতিক নেতারা দেশের উন্নয়ন এবং সমৃদ্ধিতে অবদান রাখবেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশে জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে সারা দেশে চলমান পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। রোববার সন্ধ্যা থেকেই মহানগর সহ সারা দেশে পরিবহন চলাচল শুরু করেছে। পরিবহন মালিকদের দাবির মুখে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষিতে পরিবহন ভাড়াও বাড়িয়ে দেওয়া হয়েছে। রোববার বাসের ভাড়া বৃদ্ধি বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের কার্যালয়ে পরিবহন মালিক সংগঠনের নেতা কর্মীদের বৈঠক শেষে এ ঘোষণা দেওয়া হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে প্রতি কিলোমিটারে দূরপাল্লার বাস ভাড়া 1 টাকা 80 পয়সা নির্ধারণ করা হয়েছে, আর মহানগরে নির্ধারণ করা হয়েছে 2 টাকা 15 পয়সা। বর্ধিত ভাড়া সোমবার থেকে কার্যকর হবে। এ সম্পর্কে বিস্তারিত শুনবেন বিশ্ব সংবাদের পর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব অভিযোগ করে বলেছেন, দেশে ফ্যাসিস্ট শাসন কায়েম করেছে আওয়ামী লীগ। বাক স্বাধীনতা নেই, গণমাধ্যমের স্বাধীনতা নেই ও গণতন্ত্র নেই। 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে তিনি একথা বলেন। এ সম্পর্কে আরো জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা। বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, দেশে ফ্যাসিস্ট শাসন কায়েম করেছে আওয়ামী লীগ সরকার। এটা অত্যন্ত দুঃখজনক যে আজকে স্বাধীনতার 50 বছরে এসে স্বৈরাচার ও ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশের সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে নির্মমভাবে ধ্বংস করেছে। দেশে মানুষের বাক স্বাধীনতা নেই, গণমাধ্যমের স্বাধীনতা নেই, গণতন্ত্র নেই। আজ 7 নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দলের সিনিয়র ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলম। পরে তারা শহীদ জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ এবং ফাতিহা পাঠ করেন। এ সময় জিয়া পরিবার ও দেশের সমৃদ্ধি কামনা এবং করোনার হাত থেকে রক্ষার জন্য বিশেষ মোনাজাত করা হয়। আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপি শপথ নিয়েছে যে সকল নেতাকর্মী ও সকল রাজনৈতিক দলের ঐক্যের মাধ্যমে এই ফ্যাসিস্ট ও স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারকে হটিয়ে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার এবং আইনের শাসন কায়েম করা হবে। পরে মির্জা আলমগীর সাংবাদিকদের বলেন, যেভাবে আমরা 71-এ একটি চেতনা ও আকাঙ্ক্ষাকে নিয়ে মুক্তিযুদ্ধ করেছিলাম, সেভাবেই 7 নভেম্বর আমাদের সিপাহী জনতা সংহতি প্রকাশ করেছিল। এদিন আমরা দ্বিতীয়বারের মতো স্বাধীনতা পেয়েছিলাম। আমাদের মহান নেতা ও স্বাধীনতা যুদ্ধের ঘোষক শহীদ জিয়া তাতে নেতৃত্ব দিয়েছিলেন। তিনি বলেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি সারা জীবন গণতন্ত্রের জন্য দেশের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য লড়াই সংগ্রাম করেছেন, আজকে তাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাবন্দী করে রাখা হয়েছে। এভাবে দলের সাধারণ নেতাকর্মীদের বিরুদ্ধেও হাজার হাজার মিথ্যা মামলা দিয়েছেন। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা। বলছিলেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের ন্যাশনাল কনফারেন্সের ভাইস প্রেসিডেন্ট ওমর আবদুল্লাহ বলেছেন, জম্মু কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি এতটাই অবনতি হয়েছে যে পূর্ববর্তী রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর আমলে নির্মিত সামাজিক ভবনগুলো নিরাপত্তা বাহিনীর ব্যারাক হিসেবে ব্যবহার করা হচ্ছে। গতকাল তিনি ওই মন্তব্য করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এক বার্তায় বলেন, আমার সরকার শ্রীনগরে সামাজিক ভবন, বিয়েবাড়ি তৈরি করেছে এবং বাংকারগুলো ভেঙে দিয়েছিল। এটি হতাশাজনক যে শহরের নিরাপত্তা পরিস্থিতি এখন এত খারাপ হয়ে গেছে যে নয়া বাংকার তৈরি করা হচ্ছে এবং বিয়ে অনুষ্ঠানের হলগুলো নিরাপত্তা বাহিনীর জন্য বারাক হিসেবে ব্যবহার করা হচ্ছে। শ্রীনগরে সাম্প্রতিক গেরিলা হামলার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে। অন্যদিকে পিপলস ডেমোক্রেটিক পার্টির প্রধান ও সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিও ওই ইস্যুতে সরকারের সমালোচনা করে বলেছেন, জনগণকে চুপ করানোর জন্য প্রতিদিন কঠোর আইন আনা হচ্ছে। ভারতের বিজেপি শাসিত অসমে ফের উচ্ছেদ অভিযান শুরু হতে যাচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, ওই উচ্ছেদ অভিযানের মধ্য দিয়ে বেদখলকারীদের কবল থেকে 1410 হেক্টর ভূমি উদ্ধার করা হবে। এ সম্পর্কে আরো জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। ভারতের বিজেপি শাসিত অসমে ফের উচ্ছেদ অভিযান শুরু হতে যাচ্ছে 8 ও 9 নভেম্বর। হোজাই জেলার লামডিং বনাঞ্চলে আগামীকাল সোমবার সকাল থেকে ওই উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে পুলিশ ও বন বিভাগের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ওই উচ্ছেদ অভিযানের মধ্য দিয়ে বেদখলকারীদের কবল থেকে 1410 হেক্টর ভূমি উদ্ধার করা হবে। এ প্রসঙ্গে আজ রোববার অসমের সাবেক বিধায়ক নাদওয়াতুত তামির সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও মুখপাত্র মাওলানা আতাউর রহমান মাজার ভুঁইয়া রেডিও তেহরানকে বলেন, বর্তমানে তাদের যে উচ্ছেদ করা হচ্ছে তার পিছনে অন্য কোন গভীর ষড়যন্ত্র থাকতে পারে অধিকের মতামত। এটা আমরা বারবার বলছি সরকারকে, একটু মানবিক দৃষ্টিকোণ থেকে তাদের অন্তত পক্ষে তাদের বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা করে সরকার যদি উচ্ছেদ করে তাকে আমরা বাধা দেব না, কিন্তু কোন পুনর্বাসনের ব্যবস্থা না করে জোর করে বলপূর্বকভাবে উচ্ছেদ করা এটা একটা অমানবিক ব্যাপার বলছিলেন মাওলানা আতাউর রহমান মাজার ভুঁইয়া। গণমাধ্যমে প্রকাশ, অসমে এর আগে গত সেপ্টেম্বরে ছিপাঝাড়ে উচ্ছেদ অভিযানে 1200 থেকে 1400 বাড়ি ভেঙে দেয় প্রশাসন। ধলপুর 1, 2 ও 3 নম্বর পার্টে সব মিলিয়ে কমপক্ষে 7000 মানুষ গৃহহীন হয়। 23 সেপ্টেম্বরের উচ্ছেদ অভিযানে স্থানীয় বাসিন্দারা রুখে দাঁড়ালে পুলিশের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে 3 জনের মৃত্যু হয়। ওই ঘটনায় বেশ কয়েকজন পুলিশ কর্মীও সে সময় আহত হয়েছিলেন। এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে রাজ্যের বিজেপি শাসিত অসম সরকার। সেই ঘটনার জের না মিটতেই এবার ফের উচ্ছেদ অভিযান শুরু করতে চলেছে সেখানকার প্রশাসন। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবপেজ farstoday.com/bn। আবারও ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। ইহুদিবাদী ইসরায়েলি সেনাবাহিনীর অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের কমান্ডার ইউরি গর্ডিন বলেছেন, লেবাননের হিজবুল্লাহর সঙ্গে নতুন করে সংঘর্ষ শুরু হলে প্রতিদিন ইসরায়েল অভিমুখে 2500 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে। তিনি স্বীকার করেন, লেবাননের হিজবুল্লাহ ইসরায়েলি সেনাবাহিনীর দুর্বল দিকগুলো সম্পর্কে ভালোভাবে অবহিত রয়েছে। বার্তা সংস্থা রাই আল ইয়াওম এই খবর জানিয়েছে। গর্ডিন আরও বলেন, হিজবুল্লাহর সঙ্গে সংঘাত শুরু হলে ইসরায়েলকে ক্ষেপণাস্ত্র বৃষ্টির মুখোমুখি হতে হবে এবং ইসরায়েলের অধিবাসীদের সেরকম হামলা মোকাবেলা করার কোনো প্রস্তুতি নেই। ইহুদিবাদী এই জেনারেল কয়েক সপ্তাহ আগে বলেছিলেন, গাজা উপত্যকার সঙ্গে সাম্প্রতিক যুদ্ধে তেল আবিব ও দক্ষিণাঞ্চলীয় আশদুদ শহরে সর্বোচ্চ সংখ্যক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ইসরায়েল প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত এই দুই শহরে এত বেশি ক্ষেপণাস্ত্র আঘাত হানেনি। সবশেষে খেলার খবর, ক্রিকেট। আফগানিস্তানকে 8 উইকেটের বড় ব্যবধানে হারিয়ে চলমান টি-20 বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। এতে গ্রুপ পর্ব থেকেই আফগানিস্তানের সঙ্গে ভারতের বিদায়ী ঘণ্টাও বেজে গেল। গ্রুপ 2তে চ্যাম্পিয়ন হিসেবে পাকিস্তান আগেই শেষ 4-এ জায়গা করে নিয়েছে।
আবুধাবিতে আজ দুপুরে টসে জিতে ব্যাটিংয়ে নেমে অবশ্য শুরুটা ভালো করতে পারেনি আফগান ব্যাটাররা। কিউই বোলারদের তোপে নির্ধারিত 20 ওভারে 8 উইকেটে 124 রান করে আফগানরা। দলের পক্ষে 48 বলে 73 রানের ইনিংস খেলেন নজিবুল্লাহ জাজরান। এছাড়া গুলবাদিন 15 ও নবী 14 রান করেন। 125 রানের লক্ষ্যে খেলতে নেমে 17 বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছায় কিউরা। দলের হয়ে সর্বোচ্চ 40 রান করেন উইলিয়ামসন। এছাড়া ডেভন কনওয়ে 36 এবং মার্টিন গাপটিল করেন 28 রান। আগামী 10 নভেম্বর প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড পরস্পরের মুখোমুখি হবে। অন্যদিকে 11 নভেম্বর পাকিস্তানের বিরুদ্ধে খেলবে অস্ট্রেলিয়া। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। তেহরান ও ইসলামাবাদ দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে বিরাজমান বাধাগুলো দূর করতে চায়। এ লক্ষ্যে পাকিস্তান ও ইরানের যৌথ বাণিজ্য কমিটির বৈঠক অনুষ্ঠানের বিষয়ে আজকের দৃষ্টিপাতের প্রথমেই শুনুন আমাদের ভাষ্যকারের একটি প্রতিবেদন। পড়ে শোনাচ্ছেন নাসির মাহমুদ। পাকিস্তান ও ইরানের যৌথ বাণিজ্য কমিটি গতকাল তেহরানে বৈঠক করেছে। এটি ছিল এই কমিটির 9ম বৈঠক। ইরানের শিল্প, খনিজ ও বাণিজ্য বিষয়ক মন্ত্রী সৈয়দ রেজা ফাতিমি আমিন এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাণিজ্য ও পুঁজি বিষয়ক উপদেষ্টা এই বৈঠকে উপস্থিত ছিলেন। তেহরান ও ইসলামাবাদ দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে বিরাজমান বাধাগুলো দূর করতে চায়, আর এজন্যই ব্যাংকিং যোগাযোগ, শুল্ক, সীমান্ত হাট, পণ্য বিনিময় ও বাণিজ্য বিষয়ক নানা কমিটি গঠনের বিষয় ছিল তেহরানে পাক ইরান যৌথ বাণিজ্য কমিটির বৈঠকের কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যু। পাকিস্তান ও ইরানের মধ্যে বাণিজ্য সম্পর্ক জোরদারের ব্যাপক ক্ষেত্র ও সুযোগ রয়েছে। তবে ব্যাংকিং যোগাযোগ ও মুদ্রা বিনিময় সহ অবকাঠামোগত খাতে নানা সমস্যা থাকায় এক্ষেত্রে কাঙ্ক্ষিত মাত্রায় অগ্রগতি ঘটছে না। উভয় দেশ মুক্ত বাণিজ্যের বিষয়ে চুক্তি স্বাক্ষর করলে দ্বিপাক্ষিক বাণিজ্য ও পণ্য ট্রানজিটের প্রক্রিয়া আরও সহজ হতে পারে। ইরানের চবাহার বন্দর এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। ইরানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত রাহিম হায়াত কুরাইশি বলেছেন, জ্বালানি সম্পদে সমৃদ্ধ ইরানের প্রতিবেশী হওয়ার কারণে পাকিস্তানের উচিত এই সুবিধা ও সুযোগকে সর্বোচ্চ মাত্রায় কাজে লাগানো। ইরান ও পাকিস্তান উভয়ই D8 ও ইকো সহ কয়েকটি আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতা সংস্থার সদস্য। তাই উভয় দেশই বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও শক্তিশালী করার সুযোগ রয়েছে। পাকিস্তান ইরানের সঙ্গে পণ্য পরিবহন খাত ও ট্রানজিট সহ মুক্ত বাণিজ্য সম্পর্ক জোরদারের ব্যাপারে দৃঢ় ইচ্ছার কথা বলে আসছে। ইরান মনে করে প্রতিবেশী দেশ হিসেবে পাকিস্তানের সঙ্গে বাণিজ্য সম্পর্ক জোরদারের মাধ্যমে দ্বিপাক্ষিক আঞ্চলিক সম্পর্ককেও জোরদার করা সম্ভব। ইরান ও ইসলামাবাদ বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে যেভাবে সক্রিয় হয়ে উঠছে এবং দৃঢ় ইচ্ছা বাস্তবায়নের আগ্রহ দেখাচ্ছে, তাতে আগামী কয়েক মাসের মধ্যেই দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক ক্ষেত্রে বিরাজমান সমস্যাগুলো দূর হবে বলে আশা করা যায়। আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/Radio Tehran BN। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radioteheran1982@gmail.com। দৃষ্টিপাতে এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে সারা দেশে চলমান পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। আজ সন্ধ্যা থেকেই মহানগর সহ সারা দেশে পরিবহন চলাচল শুরু করেছে। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি। 3 দিন ধরে জন দুর্ভোগ সৃষ্টি করার পর পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। আজ রোববার সন্ধ্যা থেকেই মহানগর সহ সারা দেশে পরিবহন চলাচল শুরু করেছে। পরিবহন মালিকদের দাবির মুখে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষিতে পরিবহন ভাড়াও বাড়িয়ে দেওয়া হয়েছে।
আজ রোববার বাসের ভাড়া বৃদ্ধি নিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বা বিআরটি এর কার্যালয়ে পরিবহন মালিক সংগঠনের নেতাকর্মীদের বৈঠক শেষে এই ঘোষণা দেওয়া হয়েছে। সবার সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে প্রতি কিলোমিটার দূরপাল্লার বাস ভাড়া 1 টাকা 80 পয়সা নির্ধারণ করা হয়েছে, আর মহানগরে নির্ধারণ করা হয়েছে 2 টাকা 25 পয়সা। বর্ধিত ভাড়া সোমবার থেকেই কার্যকর হবে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী মহানগরে বাস ভাড়া সর্বনিম্ন 10 টাকা এবং মিনি বাসে 8 টাকা নির্ধারণ করা হয়েছে। তবে সিএনজি চালিত বাস ভাড়া এর আওতায় আসবে না বলেও জানানো হয়েছে। সারা দেশের গণপরিবহন মালিকদেরকে, বিশেষ করে বাসের মালিকদেরকে অনুরোধ করব, আজকে এখন থেকে ধর্মঘট প্রত্যাহার করে যোগাযোগ ব্যবস্থা যেন স্বাভাবিক হয়। সব জেলা থেকে যেন বাস চলাচল করা শুরু করে। যে ভাড়ার কথা বলা হইল সে ভাড়া আগামীকালকের মধ্যে গেজেট হয়ে যাবে এবং সে ভাড়া অনুযায়ী যেন বাস পরিচালিত হয়। এর থেকে যেন অতিরিক্ত কোনো ভাড়া আদায় করা না হয়। আমাদের এই আহ্বান আমাদের সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি, বাংলাদেশ বাস চালক অ্যাসোসিয়েশন, এই 3 সংগঠনের পক্ষ থেকে আমাদের আহ্বান থাকলো এখন থেকে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে গাড়ি চলাচল স্বাভাবিক করার জন্য। এদিকে পরিবহন সংকট ও সরবরাহ বিঘ্নিত হওয়ার প্রভাব পড়েছে পণ্যের বাজারে। বিশেষ করে সবজির সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়ায় দাম বেড়েছে ভোক্তা পর্যায়ে। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা ক্যাব এর সভাপতি গোলাম রহমান বলেন, সাধারণত শীতের মৌসুমে সবজির সরবরাহ বাড়লে দাম কমে যায়। মাত্র শীতের সবজি বাজারে আসছে, দামও কমার দিকে। এ সময় জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হয়েছে। ফলে পরিবহন ব্যয় বৃদ্ধির কারণে শীতকালীন শাকসবজির দাম আরো বাড়বে এবং মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে আরো দুর্বিষহ হয়ে উঠবে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা। প্রতিবেদনটি শুনলেন, আর এরই মধ্য দিয়ে শেষ হল সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাত। শ্রোতা বন্ধুরা, আপনার অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে, আর সঙ্গে রয়েছে আমি বাবুল আখতার। আমন্ত্রণ জানাচ্ছি